আজ শুনবেন কৌশিক বালার কলমে নিশির ডাক। আমি গ্রামের ছেলে। আজ থেকে প্রায় 20 বছর আগে পড়াশোনার জন্য বাবা আমাকে অচেনা শহরে নিয়ে এসেছিলেন। বাবা ব্রজমোহন বাবু শহরের কাছারিতে দীর্ঘ সময় কাজ করেছেন, তাই শহরের হাটঘাট সবই তার চেনা। আমি তার সাধের একমাত্র ছেলে সৌম্য। আমাকে বড় স্কুলে ভর্তি করে মানুষের মতো মানুষ করার জন্য সেই অজপাড়াগাঁ ভিসিন্ডিপুর থেকে শহরে নিয়ে এসেছিলেন। ছোট্ট আমি কোনোভাবেই চেনা গাছ, নদীর পাড়, দিঘির পাড়ের তাল গাছ আর মণ্ডলদের জাম্পেয়ার মায়া কাটিয়ে আসতে চাইনি। এ নিয়ে অনেক কান্নাকাটিও করেছিলাম বটে, কিন্তু তাতে কিছু লাভ হয়নি। আমার মা স্বর্ণময়ী দেবী স্বামীকে অনেক করে শুধিয়েছিলেন। আমার সাথের এক সলতের ছেলে, ওকে কি না নিয়ে গেলেই নয়? গায়ের নগেন মাস্টারের পাঠশালা তো ছিলই, শুধু শুধু বেচারাকে কাঁদিয়ে নিয়ে যাওয়ার কি দরকার বাপু, আমি বুঝি নে। বাবা বললেন, হ্যাঁ হ্যাঁ, ঢের হয়েছে তোমার ওই নগেন মাস্টার। দেখো না, সব চাষাভুষো হয়ে ঘুরে বেড়াচ্ছে। আদৌ পড়া হয় ওখানে? ছাই হয়। উচ্চ কণ্ঠে এমন কথা বলার পর মা আর মুখ খোলেননি। সেই দিন সারা দিন কেঁদে ভাসিয়েছিলাম আমি। তবু বিকেলে বাবা আমাকে নিয়ে শহরের পথে বেরিয়ে পড়লেন। গরুর গাড়িতে যাওয়ার পথে হাঁ করে তাকিয়েছিলাম দূরের মাঠ, গাছপালা, সবুজ প্রান্তর আর নীল আকাশের দিকে। মনে মনে ভেবেছিলাম, যদি একটা পাখি হতাম, ছোঁ মেরে উড়ে যেতাম ওই দূর আকাশে। দেখতে দেখতে গরুর গাড়ি দূর পথে এগিয়ে গেল। সময় বয়ে যায় কালের স্রোতে। সেই যে গ্রাম ছাড়লাম, আর তারপর ফেরা হয়নি। বাবা শহরে নতুন বাড়ি করার পর মা ও ঠাকুমাকেও নিয়ে আসেন। শহরের রঙিন দুনিয়ায় যেন রঙিন স্রোতেই দিন কাটাতে থাকলাম। চক্রবুহে সময় ধীরে ধীরে স্মৃতি সঞ্চয় করতে লাগলো। দেখতে দেখতে সেই ছোট্ট আমি আজ আর ছোট্টটি নেই, জোয়ান হয়েছি। তারুণ্যের প্রমাণ হিসাবে গোঁফের রেখা দেখা দিয়েছে। সুপ্রশস্ত শরীর, গৌরবর্ণ, সুউচ্চ ললাট। বাবার কৃপায় আমি এখন উচ্চশিক্ষিত। ভালো একটি সরকারি অফিসে চাকরি করি। বিয়ে এখনো হয়নি, তবে পাকা কথা চলছে। শীঘ্রই তা সম্পূর্ণ হতে পারে। বিধাতার নিঠুর খেলায় 1 বছর আগে বাবা পরলোক গমন করেছেন। ফলে আমার মানসিক অবস্থাও ভালো নেই। শহুরে জীবনে বড় হয়ে উঠলেও গ্রামের মায়া এখনো মন থেকে মুছে যায়নি। এখন আমি চাকুরিজীবীর সাথে সাথে একজন প্রশংসিত লেখকও। ফলে লেখালেখি নিয়েই মনটা সারাদিন ডুবে থাকে। কিন্তু এবারের পুজোর ছুটিতে আমার মন বাড়িতে একদম টিকছে না। লিখতে গিয়েও কেমন যেন ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে। শহরের ইট পাথরের কারারুদ্ধ জীবন আমাকে অতিষ্ঠ করে তুলেছে। কত যুগ আমি সবুজের নিঃশ্বাস নিই না, দক্ষিণা বাতাসে হৃদয় চুড়োই না। সবকিছু বারবার মনে দোলা দিতে লাগলো। বাবার কথা মনে পড়তে বড় উতলা লাগলো। তাই মন চাইল একবার নিজের গ্রাম ভিসিন্ডিপুর থেকে ঘুরে আসতে। পুজোর ছুটিতে অফিসও ছুটি, তাই কয়েকটা দিন গ্রাম থেকে বেরিয়ে আসা যেতেই পারে। মাকে জানালাম। মা প্রথমে রাজি না হলেও পরে আমার জেদে রাজি হয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, যা ঘুরে আয়। তবে মোটেও বেশি দিন নয়, কয়েকটা দিন থেকেই ফিরে আসবি। আমাদের পুরনো ঘরটা তো এখনো আছে, ওতেই নিজের মতো করে গুছিয়ে থেকে যাস। আর সাবধানে যাস, হ্যাঁ? গিয়ে অবশ্যই কমল দাদুর সাথে দেখা করে আসিস। মায়ের অনুমতি পেয়ে আর কোনো বাধা রইল না। পরের দিন খুব সকালে উঠেই গ্রামের বাড়ি ভিসিন্ডিপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন যানবাহনের অনেক উন্নতি হয়েছে, তাই বাসেই গন্তব্যে পৌঁছানো সহজ। বাসে চেপে পৌঁছলাম সবং মোড়। ওখান থেকে গ্রামের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। বাসস্ট্যান্ড থেকে নেমেই দেখলাম সব কেমন পাল্টে গেছে। তবে গ্রামগঞ্জ তখনও এতটা উন্নত হয়নি। যাত্রী পারাপারের জন্য 2টো রিক্সা আর কয়েকটা গরুর গাড়ি দাঁড়িয়ে আছে। আর দেরি না করে ঝটপট একটা গরুর গাড়ির ছইয়ের ভেতরে উঠে বসলাম। গাড়োয়ান চলতে শুরু করল। আমি আপন মনে 2 চোখ ভরে দেখতে লাগলাম চেনা গ্রামের পথ। এতদিন আমার হৃদয়ে যেন পাষাণ হয়েছিল,
আজ সবুজের এই সমারোহে তাতে প্রাণের সঞ্চার ঘটল। মনে মনে গুনগুন করতে লাগলাম রবি ঠাকুরের সেই পরিচিত সুর, নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি। প্রকৃতির মোহে ডুবে গিয়ে কখন যে আমাদের গ্রামে পৌঁছে গেছি বুঝতেই পারিনি। গাড়োয়ান ডাক দিয়ে বললেন, ও বাবু, আপনার ঠিকানায় চলে এসেছি, নেমে পড়ুন। বার দুয়েক ডাকার পর হকচকিয়ে উঠে পড়লাম। একটু ধাতস্থ হয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ, এই যে নামছি। যথাযথ ভাড়া নিয়ে গাড়োয়ান চলে গেলেন। প্রাণ ভরে শ্বাস নিলাম। সেই মাটি, সেই বাতাস, আহা, যেন আনন্দ ধরে না। এক অনাবিল আনন্দ, যা মুখে বলে বোঝানো সম্ভব নয়। গ্রামের মেঠো পথ ধরে এগোতে লাগলাম। পাশের বুড়ো বটতলাটা এখনো আছে। ছোট্ট বেলগাছটা কত বড় হয়ে গেছে। বুড়ো বটের ডালপালা জুড়ে পাখিদের কিচিরমিচির শব্দে প্রকৃতির গান শুনতে পেলাম। চিকন সবুজ ঘাসেরা মাথা দুলিয়ে যেন পরম আনন্দে আছে। এইভাবে কত কি ভাবতে ভাবতে পৌঁছলাম কমল দাদুর বাড়ি। বাড়ির সামনের সেই উঠানটা আজ আর নেই, বেশ পরিবর্তন হয়েছে। ওনার দুই ছেলে দুটি আলাদা ঘর করেছে। সামনের জামরুল গাছটা এখনো আছে, আর পাশের আমলকি গাছটাতে বেশ আমলকি ধরেছে। কমল দাদু, ও কমল দাদু, বাড়ি আছো? ভেতর থেকে এক মাথা সাদা চুল, পরনে ধুতি ও কাঁধে গামছা নিয়ে একজন বয়স্ক লোক বেরিয়ে এলেন। তিনি আমার দিকে চেয়ে বললেন, কে বাবা তুমি? নিজের পরিচয় দিয়ে দাদুকে প্রণাম করলাম। দাদু চিনতে পেরে বললেন, ও সোম দাদু ভাই, তুমি এসেছ? এতদিনে বাপ দাদার বাস্তুর কথা মনে পড়ল? আমি বললাম, না দাদু, তুমি তো জানো, সেই যে বাবা আমায় নিয়ে গেলেন আর আসার সময় হয়ে ওঠেনি। স্কুল, কলেজ, ব্যস্ত জীবন, আর কি বলবো। কমল দাদু বললেন, যাই হোক দাদু, চলো চলো, ভেতরে চলো। তা হ্যাঁ গো, তোমার বাপ মা কেমন আছে? আমার মুখে বাবার মৃত্যুর কথা শুনে কমল দাদু খুব কষ্ট পেলেন এবং বললেন, তা মাকে তো আনতে পারতে, আনলে না কেন? আচ্ছা দাদু, পরের বার আনবো। ঠিক আছে রে দাদু ভাই, চলো চলো, অনেক দূর থেকে এসেছ। তোমার ঠাকুমাকে বলে আগে কিছু খেতে দিই তোমাকে। দাদুর এই স্নেহপ্রবণতা আমার হৃদয়ে ছুঁয়ে গেল। দাদু এখনো আমাকে কত ভালোবাসেন তা তার আতিথেয়তায় বুঝলাম। দুপুরে দাদুর বাড়িতেই খাওয়া হলো। ঠাকুমা, কাকিমা, জেঠিমা অনুরোধ করলেন যে কটা দিন এখানে থাকব যেন তাদের বাড়িতেই খাই। আমি আর না করতে পারলাম না। স্নেহের আপ্যায়ন কি কখনো উপেক্ষা করা যায়? দুপুরে খাওয়ার পর দাদুর সাথে গল্প করতে করতে একটু বিশ্রাম নিলাম। বিকেলের দিকে নিজেদের পুরনো বাড়িতে পৌঁছলাম। এই 20 বছরে বাবা অনেকবার গ্রামে এসেছেন, ফলে এই বাড়িতে বসবাসযোগ্য একটি ঘর অবশ্যই আমি পাব। ঘরটা 8 চালা বারান্দাওয়ালা, সামনে বেশ প্রশস্ত কিছুটা জায়গা, আর সামনেই আমার রোপণ করা সেই জবা গাছ। শিউলি গাছটাতেও বেশ কুঁড়ি, সকালে ফুটেছিল, ঝরে পড়ে আছে গাছতলায়। আমি ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলাম। পুরনো ঘরের মাটিগুলো খসে পড়েছে, অনেক পুরনো তো। আমি আমার বসবাসের উপযুক্ত একটা ঘর বেছে নিলাম। আমার চেনা শৈশবকে যেন আবার দু চোখে দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছিল। রাতে জ্বালানোর জন্য একটা হ্যারিকেন রেডি করে সবকিছু গুছিয়ে রেখে আমি বেরোলাম বাড়ির বাইরে, আমাদের বাড়ির পাশে ময়ূরাক্ষী নদীর পাড়ে একটু যাব বলে। পথে হাঁটতে হাঁটতে অবাক হয়ে যাচ্ছি। প্রকৃতি কি মায়াময়! তার এই অপার সৌন্দর্যের কাছে এ যেন পৃথিবীর সকল পার্থিব ঐশ্বর্য তুচ্ছ। মজে যাওয়া ময়ূরাক্ষীর কোলে কয়েকটা হাঁস আপন মনে ভেসে বেড়াচ্ছে। আকাশে সাদা পেঁজা তুলোর মতো মেঘ প্রকৃতিকে অপরূপ আভায় ভরিয়ে দিয়েছে। নদীর পাড়ের কাশবনগুলো সাদা কাশফুলে ভরে উঠেছে। ময়ূরাক্ষীর এই মায়াবী মোহে মন যেন যুগ যুগ ধরে বাঁধা পড়ে গেল। বারবার মনে প্রশ্ন এলো, প্রকৃতি তুমি এত মায়াবী কেন, এত রূপবতী কেন? চির যৌবনা হয়ে তুমি কবির মনে বুনে দিতে চাও কত কল্প কাব্য সিন্ধু,
দেখতে দেখতে নীল আকাশের বুকে সিঁদুরে রাঙা অপরূপ শোভায় সেজে উঠল প্রকৃতি। পাখিরা ফিরে যাচ্ছে নিজের নীড়ে। এক অবারিত সৌন্দর্য ধীরে ধীরে ম্লান হয়ে আবারও এক নতুন সৌন্দর্যে সেজে উঠেছে সান্ধ্য প্রকৃতির শোভায়। চারিদিকে ঘোর অন্ধকারে আমি কমল দাদুদের বাড়ি ফিরে গেলাম। ওনার বাড়ি গিয়ে দাদুর সাথে বেশ কিছুক্ষণ গল্প হলো। ওনার ছেলেরাও কাজ শেষে বাড়ি ফিরেছেন, তাদের সাথেও অনেক গল্প হলো। তাদের একজন কাঠমিস্ত্রির কাজ করেন, অপরজন একটি বড় দোকানে সহযোগী হিসাবে কাজ করেন। কথা বলতে বলতে রাত গড়িয়ে এলো। রাতের খাবার শেষ করে বাড়িতে ফিরলাম। খাবারটা জব্বর হয়েছে। লুচি, ছোলার ডাল, আলুর ধোঁকা, বেশ জমিয়ে খেলাম। শেষ পাতে আবার পায়েস। ঘরে ফিরে হ্যারিকেনটা জ্বালিয়ে বিছানায় উঠে বসেছি। লেখার ডায়েরিখানা বের করে পুকুর হয়ে এক মনে লিখছি। দূরে বাঁশতলায় ঝিঁঝির ডাকে চারপাশ গমগম করছে। শিয়ালগুলোর দৌড়ঝাঁপ নীরব পরিবেশকে আলোড়িত করছে। এইভাবে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। ঘুম ভাঙল ঠিক মাঝরাতে বা তারপরে। হঠাৎ শুনলাম বাড়ির পেছনে কেউ যেন সুন্দর নূপুর বাজিয়ে চলতে শুরু করেছে। তার চলার ধরনটাও যেন নৃত্যের মূর্ছনা। প্রথমে তেমন কিছু মনে হয়নি। ঠিক কিছু সময় পর একটি নারী কণ্ঠ শুনতে পেলাম। কেউ যেন সুমধুর কণ্ঠে বলে উঠল, ঘুমিও না গো, আমার জন্য আর একটু অপেক্ষা করো। তারপর একটা উদ্ভট হাসি। প্রথমে অস্বাভাবিক মনে হলেও পরে মনে হলো এই কোনো পাগলির কাজ। কারণ আমার খুব ভালোভাবে মনে আছে ছোটবেলায় আমি দেখেছি ও পাড়ার লালি হাউড়ি রাতে যেখানে সেখানে ঘুরে বেড়াতো আর চেঁচাতো। তাই ওতে আর কান না দিয়ে ঘুমিয়ে পড়লাম। সারাদিনের পথযাত্রার পরিশ্রমে শরীর খুব ক্লান্ত ছিল, তাই সহজেই দুই চোখে ঘুম নেমে এলো। পরের দিন সকালে খুব ভোরেই ঘুম ভেঙে গেল। গ্রামের ভোরের প্রকৃতিটা অন্যরকম, শান্ত, স্নিগ্ধ, সরল। পাখির কলতানে প্রকৃতির ঘুম ভাঙে। সূর্যের আলো লুকোচুরি খেলার ছলে গৃহস্থের দাওয়ায় এসে পড়ে। যেহেতু শরৎকাল, শিউলির গন্ধে সারা পাড়া ম ম করছে। গাছের তলায় শিউলির কোমলতা লুটোপুটি খাচ্ছে। দুর্বাঘাসের আগায় শিশিরের প্রাণ রেণু যেন হীরার আভার মতো উজ্জ্বল। দূরে ধানক্ষেত সোনালি শীর্ষে মনোমুগ্ধকর। দেখতে দেখতে বেলা বাড়ল। দুপুরে খাওয়ার পর বাড়ির পেছনে গেলাম। বাড়ির পেছনের বাগান, যাতে আগে সবজি চাষ হতো, এখন তা ঘন জঙ্গলে পরিণত হয়েছে। হলুদ, কন্টিকারি, চিতা, ভাট, লতাগুল্ম এই জাতীয় গাছে ভরে আছে। কিছুটা দূরে পুকুর, কচুরিপানায় ভর্তি। আমরা চলে যাওয়ার পর দাদুরা একবার না দুইবার মাছ ধরেছিল। সেবার নাকি বড় বড় শোল, মাগুর, বোয়াল মাছ ধরা পড়েছিল। এখনও নাকি তাই আছে, তবে পুকুরটা বেশ জঙ্গলাকীর্ণ হওয়ায় কেউ তেমন পুকুর পাড়ে আসে না, সাপের ভয়ে। আজ বিকেলটা গ্রামের মানুষদের সাথে জমিয়ে কাটল। অনেক পুরনো গল্প হলো। স্মৃতিরোমন্থনে যেন এক অপার্থিব শান্তি পাওয়া যায়। সন্ধ্যা নামার পর আমি দাদুদের বাড়িতে পৌঁছলাম। গ্রামের সান্ধ্যরূপ যেন কবির কল্পনার নারীর সৌন্দর্য। শাঁখের মাঙ্গলিক আওয়াজে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। দাদুর বাড়িতে কথা বলতে বলতে বেশ রাত হলো। আমি ফিরে এসে আগের দিনের মতোই লেখালেখি সম্পূর্ণ করে ঘুমিয়ে পড়লাম। আগের দিনের মতো আজকেও ঠিক মধ্যরাতে এক অদ্ভুত ডাকে আমার ঘুম ভাঙল। শুনতে পেলাম দূরে বাঁশ ছাড়ে বেশ কয়েকটি শৃগাল তীক্ষ্ণ স্বরে ডাকতে লাগলো। ঠিক তারপরেই একটি নারী কণ্ঠের ডাক, যে ডাক আমার খুব চেনা, বড় আপনার। কিন্তু এই মধ্যরাতে এটা কিভাবে সম্ভব? এ যে আমার মায়ের ডাক, সেই মায়ের কণ্ঠ। খোকা, আমি তোকে নিতে এসেছি, বাড়ি যাবি না? ফিরে চল, আমি যে তোর অপেক্ষা। এবার রীতিমতো ঘেমে গেলাম। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। সবকিছু যেন একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছে। দূরে পুকুর পাড়ে শৃগালদের উল্লাস,
পাশের খেজুর গাছে কাল পেঁচার অতর্কিত ডাক। আমি বুঝে উঠতে পারছিলাম না কি করব। আমি এ বিষয়ে দৃঢ় বিশ্বাসী ছিলাম যে এই রাতে কোনোভাবেই আমার মায়ের আসা সম্ভব নয়। নিজের ভাবনাকে বারবার সংযত করে বেঁধে রাখতে চাইছিলাম। এইভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল। তারপর আর আমার ঘুম এলো না। কিছু সময়ের মধ্যে সব নীরব হয়ে গেল। এই চেনা ঘর যেন আরও শুনশান লাগলো। দেখতে দেখতে ভোরের আলো ফোটা মাত্রই আমি ঘুম থেকে উঠেই প্রথমেই দাদুর বাড়িতে গেলাম এবং সব বিষয়ে জানালাম। তখন দাদু যা বললেন তা শুনে আমার চিত্ত যেন আরও চঞ্চল হয়ে উঠল। আজ থেকে বেশ কয়েক বছর আগে এই গ্রামে ঘোষেদের নীলা বলে একটা মেয়ে দাসপাড়ার মহেশ দাসের ছেলের সাথে প্রেম করে ঘর ছেড়েছিল, কিন্তু তার শ্বশুর এই বিয়ে না মেনে নিয়ে ছেলের পুনরায় এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ের সাথে বিয়ে দেয়। এদিকে নীলা ছিল গর্ভবতী। সমাজ ও লোকলজ্জার ভয়ে সে একদিন নিজের জীবন বিসর্জন দিল। বসেদের বাঁশ বাগানে সবার আড়ালে গিয়ে সে ফাঁসি নিল। ওই দিন কেউ তার খবর পায়নি। পরের দিন সকালে ভোলা জসু প্রথম ঘটনাটি দেখতে পায়। সর্বনাশের বহর দেখার জন্যে গা ভেঙে লোক এলো, কিন্তু ততক্ষণে সব শেষ। মেয়েটি একটি বাঁশের আগায় ঝুলছে, জিভ বেশ কিছুটা বেরিয়ে আছে এবং তার চোখ মুখ দেখে মনে হলো খুব যন্ত্রণা বুকে নিয়েই মরেছে। তারপর থেকেই এই গ্রামে প্রতি রাতে নাকি সে প্রতিশোধের বাসনায় বের হয় ও বিভিন্ন পরিচিতের সুরে ডাক দেয়, আর যে ওর ডাকে সাড়া দিয়েছে তার জীবনে নেমে এসেছে ঘোর সর্বনাশ। তাই গ্রামের সবাই খুব সজাগ। রাত বিরেতে কেউ ডাকলে সহজে কেউ সাড়া দেয় না। যদি নিশির ডাক হয় এই ভয়ে। কথাগুলো শোনার পর আমি মনে মনে হাসতে লাগলাম। এমনটা আবার হয় নাকি? হয়তো আমার সাথে আজ যেটা হলো সেটা আমার মনের ভ্রম। তাই বলে নিশি? এই বলে হা হা করে হেসে উঠে বললাম, দাদু, যে যুগে মানুষ চাঁদে যাচ্ছে, মঙ্গলে পাড়ি দিচ্ছে, সেই যুগে তুমি এসব বিশ্বাস করো? যত সব আজগুবি। কমল দাদু বললেন, তোমরা এখনকার ছেলে পুলে এসব বিশ্বাস করো না। তবু দেখতে দেখতে সারা দিন কেটে গেল। আজ একটু তাড়াতাড়ি নিজের বাড়ি ফিরে একটা গল্প লিখতে শুরু করলাম। লিখতে লিখতে লেখার গভীরে হারিয়ে গেলাম। তখন কত রাত জানি না, হঠাৎ মনটা কেমন যেন করে উঠল। উপুড় হয়ে শুয়েছিলাম, উঠে বসলাম। বারবার দাদুর বলা কথাগুলো মাথায় ঘুরছে। এমনিতে আমি ছোটবেলা থেকে তত ভীতু নই, তাই দাদুর গল্পে কোনোভাবেই ভয় পাইনি। কিন্তু তবুও কি জানি মনটা বড় উথাল পাতাল করতে লাগলো। আর মনের মাঝে বারবার একটাই নাম ভাসতে লাগলো, নীলা। হঠাৎ সেই ভয়ঙ্কর সময় ঘনিয়ে এলো। বাইরে থেকে এক মায়াবী সুর ভেসে এলো। কি গো, আমায় নিয়ে এত ভাবছো কেন? এসো, বাইরে এসো। আমি যে তোমারই অপেক্ষায়। আর অপেক্ষায় রেখো না আমায়, বাইরে এসো। আমার শরীর শিথিল হয়ে এলো, আর মন যেন কোনোভাবেই তার কথা শুনতে চাইল না। নীরব পথিকের মতো আমি আস্তে আস্তে ঘরের দরজা খুলে ওই সুরের প্রতিধ্বনি অনুসরণ করে এগিয়ে গেলাম। একটু একটু করে পথ এগিয়ে চললাম। অন্ধকার রাত, জ্যোৎস্নার বিন্দু কণাও নেই। বাঁশতলার শুকনো পাতায় পায়ের চাপে একটা আলোড়িত আওয়াজ তৈরি হলো। একটা শেয়াল ছুটে গেল ওই পথ ধরে। আমি তখনও এগিয়ে চলেছি।
নীরব, নিস্তব্ধ প্রান্তর। আমি একা। আমি যেন এখন কারো হাতের পুতুল। আমার সকল নিজস্বতা হারিয়ে গেছে। ঠিক এমন সময় সামনে এলো এক অদৃশ্য নারী ছায়া। বলতে লাগলো, সোমু, এই তো আমি, এগিয়ে এসো। আমি যে নীলা, তোমার কাছেই আছি, এগিয়ে এসো। ঠিক তখনই কেউ তীব্র গতিতে ছুটে এলো আমার কাছে, আর সাথে সাথে ওই অদৃশ্য নারী মূর্তি উধাও হয়ে গেল। তারপর আর মনে নেই। কিছু সময় পর চোখ খুলে দেখলাম আমি বাড়ির উঠোনে শুয়ে আছি। পাশে বসে এক রক্তবসন পরিহিত সাধু। তার চোখ যেন আগ্নেয়গিরির উগ্রতার চেয়েও বেশি গাঢ়। সুউচ্চ কৃষ্ণবর্ণ দেহ, হাতে একটি হ্যারিকেন। আমি ভ্যাবাচাকা খেয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কে? আমার কি হয়েছিল? উনি শান্ত ধীর কণ্ঠে বললেন, বাবা, আমি রুদ্রেশ্বর, ভৈরব মায়ের পূজারী। আমার কি হয়েছিল আপনি বলতে পারেন? আগন্তুক লোকটি বললেন, বাবা, তুমি যে নিশির খপ্পরে পড়েছিলে, কপাল গুণে তোমার প্রাণ বেঁচেছে। তুমি বাড়ির ভেতরে যাও, আমি চললাম, ও আর তোমার কাছে আসবে না। এই বলে আগন্তুক চলে গেলেন। আমি ভাবতে লাগলাম, এগুলো কি সত্যি হয়? আর এই রুদ্রেশ্বর ভৈরবী বা এত রাতে কোথায় ছিলেন? তবে কি দাদু যা বলেছিল তাই সত্যি? ভাবতে ভাবতে সকাল হলো। ওই দিন সকালে আমি এসব ভাবতে ভাবতেই শহরের উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু মনের মধ্যে প্রশ্নগুলো চাপা থেকে গেল ভবিষ্যতের অনুসন্ধানের জন্য। এই পৃথিবীতে এমন কত কিছুই ঘটে যা কোনো কারণ, ফলাফল বা যৌক্তিকতায় বিচার করা যায় না। সত্যি এই পৃথিবী কত রহস্যময়। নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করুন আর বাজান পাশের ঘন্টাটা। দ্য ফাইনাল স্কেচ, কল্পনা যেখানে জীবন্ত হয়।